এই লেকচারে আমরা মিন ফ্রি পাথের বিভিন্ন রকমের এক্সপ্রেশন সম্বন্ধে আলোচনা করব। এর আগের লেকচারে মিন ফ্রি পাথের এক্সপ্রেশন এলিমেন্টারি ট্রিটমেন্ট থেকে কিভাবে পাওয়া যায় তা আমরা অলরেডি আলোচনা করেছিলাম। তাতে ফাইনালি আমরা যেটা দেখেছিলাম যে মিন ফ্রি পাথের এক্সপ্রেশন হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু 1/পাই সিগমা স্কোয়ার এন, যেখানে হচ্ছে এন হচ্ছে নাম্বার ডেন্সিটি অফ মলিকুলস এবং সিগমা হচ্ছে ক্রস সেকশন। তো এই যে ট্রিটমেন্ট যেটা আছে এটা সিম্পলিফাইড ট্রিটমেন্ট, কিন্তু এর থেকে কিছুটা রিগোরাস বা ডিটেল ট্রিটমেন্ট পরে করা হয়েছিল। তার মধ্যে অন্যতম দুটো মেথড সম্বন্ধে আলোচনা করা যেতে পারে। একটা হচ্ছে ক্লসিয়াসের মেথড আর অপরটা হচ্ছে ম্যাক্সওয়েলের মেথড। তো আমরা এই লেকচারে বিশেষত এই দুটি মেথড সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আসা যাক ক্লসিয়াস মেথড সম্বন্ধে। তো ক্লসিয়াস মেথডে যেটা মূল বক্তব্য হলো যে এলিমেন্টারি ট্রিটমেন্ট আমরা যখন করেছিলাম তখন আমরা ধরে নিয়েছিলাম যে কোনো একটা মলিকুল মুভ করছে, অনলি ওয়ান মলিকুল ওয়াজ মুভিং, দ্য রেস্ট ওয়ার ফ্রোজেন, এবং বাকি যে মলিকুলস যেগুলো আছে তাদেরকে আমরা ধরে নিয়েছিলাম যে তারা স্থির আছে, একজন মুভ করছে, বাকিগুলো স্থির আছে। এখন সমস্যাটা যেটা হলো যে দিস অ্যাজাম্পশন ইজ নট ভ্যালিড অ্যান্ড ইফ দ্য টার্গেট মলিকুলস মুভ দ্য কলিশন প্রবাবিলিটি গোজ আপ। মানেটা হচ্ছে এরকম যে ধরা যাক একটা মলিকুল মুভ করছে, এইবার যখন কলিশন হবে তখন কি হবে, এই মলিকুলটার সঙ্গে অপর আরও একটা মলিকুলের কলিশন হবে। কিন্তু আমরা প্রথমেই ধরে নিয়েছি যে এই যে মুভিং মলিকুলটা আরও একটা মলিকুলের সঙ্গে যখন কলিশন করছে তখন ওই যে অপর মলিকুলটা ওটা স্থির অবস্থায় আছে, কিন্তু বাস্তবে তা নাও থাকতে পারে। যেটা হবে আর কি, যে টার্গেট মলিকুল যেটা আছে, মানে একটা মলিকুল অপর মলিকুলটার উপর যখন কোলাইড করছে, এই যে টার্গেট মলিকুলটা এ নিজেও কিন্তু মুভ করতে পারে। সেক্ষেত্রে কি হবে, যে দুটো মলিকুলই যদি মুভিং অবস্থায় থাকে তাহলে যে কলিশনের যে প্রবাবিলিটি সেটা কিন্তু বেড়ে যাবে। তো এই কারণে ক্লসিয়াস ইন্ট্রোডিউসড দ্য কনসেপ্ট অফ রিলেটিভ ভেলোসিটি টু মেক এ কারেকশন টু দ্য প্রিভিয়াসলি অবটেইনড এক্সপ্রেশন। যেহেতু দুটোই মুভিং মলিকুল রয়েছে, যেমন আমরা হায়ার সেকেন্ডারিতে যখন আমরা ভেক্টরের ম্যাথমেটিক্যাল অঙ্কগুলো যখন আমরা করতাম তখন আমরা দেখেছিলাম যে দুটো ট্রেন যখন মুভ করে তখন কি হয়, যে তাদের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি আমরা বের করতাম, যে একটা ট্রেনের রেসপেক্টে আর একটা ট্রেনের রিলেটিভ ভেলোসিটিটা কত হয়। ঠিক একইভাবে এখানেও আমাদেরকে এরকম একটা কনসেপ্ট আনতে হবে যে দুটো মুভিং মলিকুল রয়েছে, তাহলে একটা মলিকুলের রেসপেক্টে আরও একটা মলিকুলের রিলেটিভ ভেলোসিটিটা কত, কারণ বাকি মলিকুলগুলোকে ফ্রোজেন এই যে আমরা অ্যাজাম্পশন যেটা করছি আর কি, এটা সবসময় কিন্তু ভ্যালিড না। আমাকে দুটো মলিকুলই মুভিং এইরকম একটা ব্যাপার সম্বন্ধে আমাদেরকে ভেবে তারপরে তার যে ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস যেটা হবে সেটা আমাদেরকে করতে হবে। Clausius argued that if the relative velocity of one molecule with respect to others could be found, then essentially this molecule alone would move and definitely with a relative velocity while others would be at rest. তাহলে কি হবে, যে আমি যদি রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা আনি, রিলেটিভ ভেলোসিটিতে কিন্তু দুজনের ভেলোসিটিটা কনসিডার করে তবে গিয়ে একটা রেজাল্ট্যান্ট ভেলোসিটি বের করা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, যেহেতু আমরা দুটো মলিকুল কনসিডার করে তার রেজাল্ট্যান্ট ভেলোসিটিটা নিচ্ছি, তাহলে আমরা ধরে নিতে পারি যে একটা মলিকুল মুভ করছে এবং অপর যে মলিকুল যেটা আছে সেটা হচ্ছে রেস্টে আছে। তো এই যে রিলেটিভ ভেলোসিটি আমরা কিভাবে বার করছি, লেট টু মলিকুলস এ অ্যান্ড বি মুভ উইথ ভেলোসিটি C1 অ্যান্ড C2। তাহলে আমরা ইনিশিয়ালি দুটো মলিকুল কনসিডার করলাম, এ মলিকুল এবং বি মলিকুল, যাদের ভেলোসিটি হচ্ছে C1 এবং C2, এবং এদের দুজনের মধ্যেকার যে অ্যাঙ্গেল যেটা হচ্ছে এটা হচ্ছে থিটা। এই যে ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে C1 এবং C2
যে ভেক্টোরিয়াল ফিগার যেটা করা আছে C1 এবং C2 দুটো মলিকুলার ভেলোসিটি, মলিকুল A অ্যান্ড B, এবং তাদের মধ্যেকার অ্যাঙ্গেল যেটা হচ্ছে সেটা হচ্ছে থিটা। তাহলে দেন দ্য রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, তাহলে এ এর রিলেটিভ ভেলোসিটি বি এর রেসপেক্টে কত? তখন আমরা কী করলাম যে C2 এর অপোজিট দিকে -C2 ড্র করলাম। ড্র করে C1 এবং C2 যেটা আছে তাদের যেটা C1 এবং -C2-র মধ্যেকার যে রেজাল্টেন্ট আর যেটা হবে সেটা আমরা বের করলাম। এবং আমরা জানি এটা এই ফর্মুলাতে হয়, ইকুয়েশন 1-এ যেটা দেওয়া আছে, ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু √(r)(c1² + c2² - 2c1 c2 cos থিটা। এই হচ্ছে রেজাল্টেন্ট বার করার নিয়ম ফ্রম দ্য কনসেপ্ট অফ ভেক্টোরিয়াল অ্যাডিশন। To find the mean relative velocity of A with respect to all others, আমরা ইনিশিয়ালি দুটো মলিকুল কনসিডার করলাম A এবং B, এবং আমরা যেটা করলাম যে A মলিকুলার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু B আমরা এটা বের করেছি। তাহলে এরকম অনেক বি মলিকুল রয়েছে, এ মলিকুলের আশেপাশে আরও অনেক এই ধরনের বি মলিকুল রয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে যে আলটিমেটলি এই সমস্ত মলিকুলগুলো কনসিডার করে এ মলিকুলের রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু অল আদার্স বের করতে হবে। তার জন্য আমরা কি করব না, আমরা ধরে নিচ্ছি যে dn থিটা ফাই বি দ্য নাম্বার অফ মলিকুলস মুভিং বিটুইন থিটা অ্যান্ড থিটা প্লাস ডি থিটা। তাহলে থিটা এবং ডি থিটা অ্যান্ড ফাই অ্যান্ড ডি ফাই এইরকম দুটো আমরা 3 ডাইমেনশনালে আর থিটা ফাই কোঅর্ডিনেট সিস্টেম কনসিডার করে আমরা বললাম যে টোটাল dn থিটা ফাই 3 ডাইমেনশনালে এই টোটাল আমার নাম্বার অফ মলিকুলস রয়েছে। দেন দ্য মিন রিলেটিভ ভেলোসিটি আর অফ এ উইথ রেসপেক্ট টু বি টাইপ মলিকুলস ইন স্পেস, মানে ঠিক এরকম সমস্ত রকমের বি মলিকুলগুলো আমরা যদি কনসিডার করি তাহলে এই মলিকুলের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু অল বি মলিকুলস ইন 3 ডাইমেনশনাল স্পেস উইল বি আর ইজ ইকুয়াল টু, নিউমারেটারে থাকবে ইন্টিগ্রেশন আর ডিএন থিটা ফাই, আর ডিনোমিনেটারে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএন থিটা ফাই, আর ডিএন থিটা ফাই যেটা হবে সেটা হবে n/4πr² ইন্টু r² সাইন থিটা ডি থিটা ডি ফাই। এইবারে রেস্ট অফ দ্য ডিটেলড ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন যেটা আছে সেটা ইজি টু আন্ডারস্ট্যান্ড, সেটা সাম অ্যালজেব্রিক রিঅ্যারেঞ্জমেন্ট করলেই আমরা পেয়ে যাব, সেটা আমি আর ডিটেলসে আলোচনা করছি না। আলটিমেটলি আমরা যেটা দেখাতে পারবো, যদি আমরা ধরে নিই যে সমস্ত মলিকুলগুলো সেম অ্যাভারেজ ভেলোসিটি c⁻, এই ভেলোসিটি নিয়ে মুভ করছে, এই একটা অ্যাজাম্পশান ক্লসিয়াস করেছিল, তাতে C1 = C2 অ্যান্ড রেস্ট অফ অল আদার মলিকুলস আর মুভিং উইথ সেম অ্যাভারেজ ভেলোসিটি c⁻, তাহলে এইগুলো ইকুয়াল টু c⁻ হবে। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি r ইজ ইকুয়াল টু 4/3 c⁻ হবে। এবং এই যে রিলেটিভ ভেলোসিটি যেটা বের করলাম, তারপর আমরা কি করব যে আমরা যেটা এলিমেন্টারি কনসেপ্টে আমরা যেভাবে ঠিক বের করেছিলাম ঠিক একইভাবে আমরা এইভাবে বের করব যে মিন ফ্রি পাথ ল্যামডা ইজ ইকুয়াল টু ডিস্ট্যান্স কভার্ড ইন টাইম টি ডিভাইডেড বাই নাম্বার অফ কলিশনস ইন টি। এই যে ফর্মুলা যেটা আছে এই ফর্মুলাটা দিয়ে আমাকে মিন ফ্রি পাথটা বের করতে হবে। তাহলে যদি c⁻ ভেলোসিটি নিয়ে এসে যায় তাহলে ডিস্ট্যান্স কভারটা হবে c⁻ ইন্টু টি, আর নিচে ডিনোমিনেটরে যেটা হবে যে টোটাল নাম্বার অফ কলিশন যেটা হবে সেটা হবে πσ² r ইন্টু n। তাহলে এইভাবে আমরা যদি ক্যালকুলেশনটা যদি করি তাহলে আলটিমেটলি মিন ফ্রি পাথ যেটা হবে সেটা হবে 3/4πσ² n। তাহলে এই যে ল্যামডার যে এক্সপ্রেশন যেটা আছে এটা ক্লসিয়াস ডিডিউস করেছিলেন। তাহলে ক্লসিয়াসের মূল বক্তব্য যেটা ছিল যে আমাদেরকে রিলেটিভ ভেলোসিটির যে কনসেপ্ট যেটা আছে সেই কনসেপ্টটা আমাদেরকে ইম্পোজ করতে হবে। আর আরেকটা অ্যাজাম্পশন যেটা ছিল, উনি অ্যাসিউম করেছিলেন যে অল মলিকুলস মুভ উইথ দ্য সেম অ্যাভারেজ ভেলোসিটি c⁻। তাহলে এই দুটো অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে মিন ফ্রি পাথের একটা এক্সপ্রেশন উনি বের করেছিলেন। কিন্তু যেটা এই যে ডিডাকশন যেটা আছে এই ডিডাকশনের যেটা একটা প্রবলেমেটিক দিক যেটা হলো সেটা হচ্ছে যে উনি যেটা বলেছিলেন যে সব মলিকুলগুলোই একই অ্যাভারেজ ভেলোসিটি c⁻ নিয়ে মুভ করে, এটা কিন্তু
ভ্যালিড নয়। অ্যাকচুয়ালি মলিকুলগুলোর যে ভেলোসিটি যেটা আছে তার একটা ডিস্ট্রিবিউশন রয়েছে, এবং এই ডিস্ট্রিবিউশনটা আমরা আগে যেটা ম্যাক্সওয়েলসের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন সম্বন্ধে পড়েছিলাম, সেই ভেলোসিটিগুলো অ্যাজ পার ম্যাক্সওয়েলস ডিস্ট্রিবিউশন ল মেনটেন করে ডিফারেন্ট ভেলোসিটিতে থাকবে। তাদের একটা ফিক্সড যে সব মলিকুলগুলো একই অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে মুভ করছে তা কিন্তু না। তো সেই জন্যে ম্যাক্সওয়েল নিজে উনি মিন ফ্রি পাথের একটা এক্সপ্রেশন দিয়েছিলেন। উনি যে ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি যেটা আছে তার ফর্মুলাও ইউজ করেছিলেন। তো এইবারে আমরা যেটা ম্যাক্সওয়েলের মেথড যেটা আছে সেই ম্যাক্সওয়েলের মেথড সম্বন্ধে আমরা জানব। কিন্তু ম্যাক্সওয়েল একটা জিনিস যেটা ফলো করেছিলেন, যে ক্লসিয়াসের যে রিলেটিভ ভেলোসিটির যে টেকনিক যেটা ছিল উনি কিন্তু সেটা ইউজ করেছিলেন। He first found the relative velocity of the molecule A moving with a velocity c1 with respect to B-type molecules moving with velocity c2, and then averaging for all possible values of c2. এই ব্যাপারটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা ক্লসিয়াসের ট্রিটমেন্টে আমরা যেটা করেছিলাম সেটা কি ছিল না, প্রথমে ইনিশিয়ালি দুটো মলিকুল আমরা কনসিডার করেছিলাম এবং আমরা অ্যাসিউম করেছিলাম যে একটা c1 স্পিডে যাবে আর একটা c2 স্পিডে যাবে। তারপরে আমরা কি করেছিলাম যে আমরা একটা রিলেটিভ ভেলোসিটি বের করার জন্য ভেক্টোরিয়াল অ্যাডিশন ইউজ করেছিলাম। এখানে যেটা আমরা করতে যাচ্ছি একটু আলাদা, যেটা হচ্ছে যে এই যে বি মলিকুলের ভেলোসিটি c2 যেটা আছে, তাহলে c2র কিন্তু অল পসিবল ভ্যালুসটা আমাদেরকে কনসিডার করতে হবে অ্যাজ পার ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন। কারণ কি, যে এমনটা নয় যে সব মলিকুলগুলোই c2 স্পিড নিয়ে যাবে, তাদের একটা নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন থাকবে। এই যে আমরা বি টাইপ মলিকুলগুলোর কথা ভাবছি এবং বলছি যে প্রত্যেকের ভেলোসিটি যে c2, তা কিন্তু না, তাদের একটা ভেলোসিটির ডিস্ট্রিবিউশন থাকবে, সেই জিনিসটা আমাদেরকে কনসিডার করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, যখন আমরা রিলেটিভ ভেলোসিটিটা বের করছি তখন c2র অল পসিবল যে ডিস্ট্রিবিউশন যেটা আছে সেই ডিস্ট্রিবিউশনটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তারপরে যেটা করতে হবে, হি নেক্সট মাল্টিপ্লাইড দিস মিন ভ্যালু অফ রিলেটিভ ভেলোসিটি বাই দ্য নাম্বার অফ মলিকুলস মুভিং উইথ ভেলোসিটি c1। তার মানেটা হচ্ছে তারপরে আমাদেরকে যেটা কনসিডার করতে হবে, যেটা আমরা এ মলিকুল যেটা বলছিলাম, যেটা আমরা ধরে নিয়েছিলাম যে c1 স্পিড নিয়ে মুভ করবে, কিন্তু এ টাইপ অল যে মলিকুলস যেগুলো রয়েছে তাদেরও নিশ্চয়ই একটা ডিস্ট্রিবিউশন থাকবে, সেটাও কনসিডার করতে হবে। তারপর যেটা করতে হবে আলটিমেটলি, যে অ্যান্ড অ্যাভারেজিং ওভার অল পসিবল ভ্যালুজ অফ c1 ফ্রম 0 to infinity. Thus the mean relative velocity of any molecule with respect to all others in space was obtained. তাহলে বেসিক ব্যাপার যেটা হলো যে আমরা অনলি c1 বা অনলি c2 নিচ্ছি না, আমরা বোথ c1 এবং c2 এর যে ডিস্ট্রিবিউশন রয়েছে অ্যাজ পার ম্যাক্সওয়েলস ডিস্ট্রিবিউশন ল, সেই ডিস্ট্রিবিউশনটাকে কনসিডার করে তারপরে আমাদেরকে অ্যাভারেজটা করতে হবে। তো এই ব্যাপারটা আমরা একটু দেখে নিই। যেমন ধরা যাক এই যে আর বার বলে যেটা আছে সেটা হচ্ছে কি রিলেটিভ ভেলোসিটি c1 এবং c2কে যখন আমরা কনসিডার করে রিলেটিভ ভেলোসিটি যেটা বার করলাম, তার যে ইকুয়েশন 5 অ্যান্ড 6 দুটো কেসের কথা বলা হয়েছে, হোয়েন c1 গ্রেটার দেন c2 অ্যান্ড c1 লেস দেন c2। তারপরের স্টেপটা ইম্পর্ট্যান্ট, এটা আমরা দেখিনি, কারণ আর বারের এক্সপ্রেশন কীভাবে আনতে হবে সেটা আমরা অলরেডি দেখে নিয়েছি ক্লসিয়াসের ট্রিটমেন্টে। আমরা স্মল r1 যেটা আছে সেটা একটু দেখে নিই। যেটা বলা হচ্ছে যে দ্য অ্যাভারেজ রিলেটিভ ভেলোসিটি অফ এ টাইপ মলিকুল উইথ রেসপেক্ট টু অল আদার মলিকুলস। এর মানেটা যেটা হচ্ছে যে আমরা এ মলিকুলের রিলেটিভ ভেলোসিটি বার করছি, কার রেসপেক্টে বার করছি না, উইথ রেসপেক্ট টু অল আদার মলিকুল, বিশেষত বি টাইপ মলিকুল যার কথা আমরা বলছিলাম যে অনলি c2, সেটা c2 না হয়ে অ্যাকচুয়ালি কী হবে দেখা যাক, যে স্মল r1 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, নিউমারেটারে আছে আর dn c2, ডিনোমিনেটারে আছে ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন dn c2। তাহলে এই যে dn c2 যেটা আমরা বার করছি, এই যে dn c2র একটা এক্সপ্রেশন আমরা যখন ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল সম্বন্ধে পড়েছিলাম তখন dn c2র একটা এক্সপ্রেশন কিন্তু আমরা বের করেছি। এক্স্যাক্টলি সেই এক্সপ্রেশনটাই আমরা এই ইন্টিগ্রেশনে ইউজ করব। তার মানে বেসিক্যালি এখানে বলতে যাওয়া হচ্ছে যে আমরা যখন একটা অ্যাভারেজ রিলেটিভ ভেলোসিটি বার করছি তখন সমস্ত রকমের বি টাইপ মলিকুলের যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন রয়েছে সেটাকে কনসিডার করতে হবে। সেটা শুধুমাত্র c2 বললে হবে না, অ্যাকচুয়ালি আমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে dn c2, যেটা হচ্ছে ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন।
সেইটাকে কনসিডার করে আমাদেরকে এই অ্যাভারেজ রিলেটিভ ভেলোসিটিটা বের করতে হবে। এইটা বের করে নেওয়ার পরে আমরা এই যে ইকুয়েশান 7-এ আলটিমেটলি সিম্পলিফিকেশান করে একটা টার্ম পেয়েছি। এইবার আমরা যেটা করব, এই জায়গাটা একটু নোটিস করা যাক যে নাও দ্য মলিকুল এ এগেন মে মুভ উইথ অল পসিবল ভ্যালুজ অফ C1 রেঞ্জিং ফ্রম 0 টু ইনফিনিটি। তার মানেটা হচ্ছে যে আমরা সমস্ত রকমের C2-এর যে ডিস্ট্রিবিউশন যেটা আছে সেটা তো কনসিডার করলাম, কিন্তু এ মলিকুল যেটা আছে, অর্থাৎ যেটাকে আমরা বলছিলাম কি যে C1 স্পিড নিয়ে যাবে, তারও কিন্তু একটা ডিস্ট্রিবিউশন থাকবে ফ্রম 0 টু ইনফিনিটি। So the average relative velocity of any one molecule with respect to all others moving in all possible manner is r bar is equal to 0 to infinity r1 dn c1। এই জায়গাটা একটু দেখে নিই যে আমরা r1 এর একটা এক্সপ্রেশন তো অলরেডি ইকুয়েশন 7-এ পেয়েছি। এরপর আমাকে যেটা করতে হবে যে একটা এই মলিকুলের যে ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে, সেটাকে কনসিডার করে আরও একবার আমাদেরকে এই অ্যাভারেজ ভ্যালুটা, রিলেটিভ ভেলোসিটির যে অ্যাভারেজ ভ্যালুটা, সেটা আমাদেরকে বের করতে হবে। তখন আমরা কি করছি না, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি r1 dn c1 ডিভাইডেড বাই 0 টু ইনফিনিটি dn c1। এই যে dn c1 কেন আসছে, dn c1 এই কারণেই আসছে যে যেহেতু C2 এর মতো C1-এরও কিন্তু একটা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন রয়েছে ফ্রম 0 টু ইনফিনিটি। এই কনসেপ্টটার জন্য আমরা dn c1টাকে ইউজ করেছি এবং আলটিমেটলি আমরা একটা এক্সপ্রেশন পাবো যেটা ইকুয়েশন 8-এ দেওয়া আছে। এরপরে ফার্দার সিম্পলিফিকেশন করে, আমরা এই ম্যাথমেটিক্যাল স্টেপগুলো সম্বন্ধে অতটা ডিটেলসে যাচ্ছি না, তো আলটিমেটলি ফার্দার সিম্পলিফিকেশন করে ম্যাক্সওয়েল যেটা দেখিয়েছিলেন যে মিন ফ্রি পাথ ল্যামডা ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে 1/√2 পাই এন সিগমা স্কোয়ার। এটা হচ্ছে মিন ফ্রি পাথের এক্সপ্রেশন। তাহলে ম্যাক্সওয়েলের যে ট্রিটমেন্ট, এটা ক্লসিয়াসের থেকে একটু আলাদা, যদিও উনি যে এই যে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট যেটা ক্লসিয়াস ইন্ট্রোডিউস করেছিলেন, উনি সেটা ইউজ করেছিলেন, কিন্তু তফাৎ যেটা হলো যে ক্লসিয়াসের ট্রিটমেন্টে সমস্ত মলিকুলগুলো একটা পার্টিকুলার অ্যাভারেজ স্পিড নিয়ে মুভ করছিল, কিন্তু ম্যাক্সওয়েল তার যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে, সেই ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটার যে কনসেপ্ট যেটা আছে, সেই কনসেপ্টটা কিন্তু উনি ইউজ করেছিলেন। এই লেকচারটা এখানেই শেষ হলো।